হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি দ্য ডার্ক নাইট নিয়ে, যেটি স্যার ক্রিস্টোফার নোলান পরিচালিত সেই বিখ্যাত ডার্ক নাইট ট্রিলজির দ্বিতীয় মুভি। এর আগে আমি এই ট্রিলজির প্রথম মুভি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তাই আপনারা কেউ যদি এখনো সেই ভিডিও দেখতে বাকি থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম পর্বটি আগে দেখে নেবেন, তাহলে এই মুভির গল্প আপনাদের কাছে সহজেই বোধগম্য হবে। ওকে, তো আর ইন্ট্রোডাকশন বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। তো ফাইনালি শুরু করার আগে হেই আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথম পর্ব যে টাইমে শেষ হয়েছিল ঠিক তার পরবর্তী সময় থেকেই শুরু হয় এই মুভির গল্প, যেখানে প্রথমেই আমরা দেখতে পাই মুখোশধারী একদল অপরাধী গোথাম শহরের একটি ব্যাংকে ডাকাতি করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ডাকাতি কমপ্লিট হওয়ার সাথে সাথেই ওই সমস্ত অপরাধীরা তাদেরই সঙ্গীদের এক এক করে হত্যা করতে শুরু করে। আসলে এই অপরাধী গ্রুপের একটি অদ্ভুত নিয়ম রয়েছে, তারা নিজেদের দলের মেম্বারদের যত কমাতে পারবে টাকার ভাগও তারা তত বেশি পাবে, যে কারণেই তারা নিজেদের মেম্বারদেরই হত্যা করতে শুরু করে। আর ডাকাতির একদম ফাইনাল পর্যায়ে একটি মাত্র অপরাধী বেঁচে থাকে, যেই নিজেকে জোকার হিসাবে প্রকাশ করে। মানে আগের পর্বের একদম শেষ সময়ে যে আমরা দেখেছিলাম পুলিশ অফিসার গর্ডন ব্যাটম্যানকে জোকার নামক একটি অপরাধী সম্বন্ধে জানিয়েছিল, সেই তার একটি টিম নিয়ে এই ব্যাংক ডাকাতি করে। ফলে পরবর্তীতেই এই ডাকাতি সম্বন্ধে তদন্ত করার জন্যই অফিসার গর্ডন এবং ব্যাটম্যান দুজনেই উপস্থিত হয় ওই ব্যাংকে। আর এইখানেই আমরা তাদের কথোপকথনের মাধ্যমে বুঝতে পারি ব্যাটম্যান বেশ কিছু টাকার উপর বিশেষ কিছু কারসাজি করে মিস্টার গর্ডনের হাতে হস্তান্তর করেছিল, যে টাকা আবার মিস্টার গর্ডন বিভিন্ন ডিটেকটিভদের মাধ্যমে কালো বাজার থেকে ড্রাগ কেনার কাজে লাগিয়ে দিয়েছিল, যাতে ওই টাকা কোনো ব্যাংকে জমা পড়লে কার নামে জমা পড়ছে তাকে ব্যাটম্যান ট্র্যাক করতে পারে। আর ইতিমধ্যেই মিস্টার গর্ডন 5টি এইরকম ব্যাংকে তালিকাভুক্ত করেছে, যে সমস্ত ব্যাংকে ওই কারসাজি করা টাকা জমা পড়েছে। এমনকি যে ব্যাংকে এই জোকার ডাকাতি করেছে সেই ব্যাংকও একই লিস্টে রয়েছে। তাই মিস্টার গর্ডনের পরবর্তী প্ল্যান ওই 5টি ব্যাংকে তারা একসঙ্গে রেড করবে, আর আন্ডারওয়ার্ল্ডের কোন কোন ব্যক্তির টাকা ওই ব্যাংকে জমা থাকে সেটা তারা অনায়াসে উদ্ধার করে ফেলবে। কিন্তু এই স্থানেই মিস্টার গর্ডন যখন ব্যাটম্যানের থেকে জানতে চায় জোকারের বিষয়ে সে কি ভাবছে, তখনই ব্যাটম্যান একদমই ক্যাজুয়াল ভাবে রিপ্লাই দেয়, একজনকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, তুমি বরং আন্ডারওয়ার্ল্ডের ওই সমস্ত ব্যক্তিদের একসঙ্গে কিভাবে ক্যাপচার করা যায় সেই দিকে ধ্যান দাও। মানে মিস্টার গর্ডন এবং ব্যাটম্যান এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে এই শহরকে পুরোপুরি রূপে অপরাধ মুক্ত করতে, যদিও অপরাধ এখন আগের থেকে অনেকটাই কমে গেছে। এমনকি ব্যাটম্যান সাধারণ মানুষদের এতটাই অনুপ্রাণিত করেছে যে সাধারণ মানুষরাও ব্যাটম্যানের রূপ নিয়ে বিভিন্ন অপরাধীদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেমন এখানেই একটি দৃশ্য দেখা যায়, ডক্টর ক্রেন কোনোভাবে আইনের হাত থেকে মুক্তি পেয়ে যাওয়ার পর সেই একই হ্যালুসিনেট করা স্প্রে কালো বাজারে বিক্রির টাইমে কিছু ডুপ্লিকেট ব্যাটম্যান তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। যদিও সঠিক টাইমে ব্যাটম্যান ওই স্থানে উপস্থিত হয়ে ডক্টর ক্রেন সহ এক ডুপ্লিকেট ব্যাটম্যানকেও সেই স্থানে বেঁধে রাখে, যাতে পুলিশ পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু ওই ডুপ্লিকেট ব্যাটম্যান যখন তার থেকে জানতে চায় সে তো ব্যাটম্যানের সাহায্যই করছে, তাহলে তাকে এইভাবে বেঁধে রাখার কারণ কি? উত্তরে ব্যাটম্যান তাকে কঠোরভাবে জানিয়ে দেয় তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আসলে ব্যাটম্যানের বিরুদ্ধে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত মানুষই ক্ষিপ্ত, তাই ব্যাটম্যানের রূপ নিয়ে কোনো সাধারণ মানুষ তাদেরকে বাধা দিতে গেলে যে কোনো সাধারণ মানুষই ওই সমস্ত অপরাধীদের হাতে মারা যেতে পারে, যেটা ব্যাটম্যান একদমই চায় না। তাই সে তার কাজে সাহায্য করতে অন্যদেরকে বারণ করছে। ওকে, তো পরবর্তী সিনেই দেখা যায় মিস্টার গর্ডন উপস্থিত হয় এই শহরের নবনিযুক্ত জেলা অ্যাটর্নি হার্ভে ডেন্টের কাছে, যেখানে মিস্টার গর্ডন তার লিস্টে থাকা ওই 5টি ব্যাংকে রেড করার জন্য হার্ভের থেকে ওয়ারেন্ট চায়। আর মিস্টার হার্ভে তাকে অনায়াসে ওই ওয়ারেন্ট দিয়ে দেয়, কিন্তু বিনিময়ে সে মিস্টার গর্ডনকে জানায় সে ব্যাটম্যানের সঙ্গে দেখা করতে চায়। মানে গর্ডনের এই সমস্ত কাজে হার্ভেও যুক্ত হতে চায়, কারণ হার্ভেও মনে প্রাণে চায় এই শহরের সমস্ত অপরাধীদের শাস্তি দিতে। এমনকি বর্তমান টাইমে অপরাধীদের নতুন নেতা মারনিকে সে বিভিন্নভাবে কারাগারে বন্দী করতে চাইছে, কিন্তু হার্ভে কোনো মতেই কোর্টে তাকে অপরাধী হিসাবে প্রমাণ করতে পারছে না। তাই অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেও মিস্টার গর্ডনের সঙ্গে যুক্ত হতে চায়। অন্যদিকে দেখা যায় শহরের সব থেকে বড় মাফিয়ারা একজোট হয়েছে মিটিং এর জন্য,
কারণ তারা গোপন সূত্রে খবর পেয়েছে খুব তাড়াতাড়ি সেই সকল ব্যাংকে রেড করা হতে পারে যেখানেই তাদের সকলের ব্ল্যাক মানি রয়েছে। তো এই মিটিংয়েই দেখা যায় লাউ নামক এক ব্যক্তি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সমস্ত অপরাধীদের জানায় তাদের সমস্ত টাকাই ইতিমধ্যে একটি নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, তাই ওই নিয়ে টেনশন নেওয়ার আর কোনো কারণ নেই। কিন্তু অপরাধীদের মধ্যেই এক ব্যক্তি যখন জোকারকে নিয়ে কথা তোলে, মানে জোকার যে তাদেরই রাখা টাকা একটি ব্যাংক থেকে ডাকাতি করেছে এটা নিয়ে কথা বলে, তখন মারোনি জোকারকে একদমই একটি সাধারণ চোর বলে উড়িয়ে দেয়। কিন্তু ঠিক ওই মুহূর্তেই জোকার সেই স্থানে উপস্থিত হয়ে তাদের সকলকেই অপমান করতে শুরু করে, কারণ ব্যাটম্যান উদয় হওয়ার পর থেকে তাদের অবস্থা নাকি শোচনীয় হয়ে গেছে, তারা আগের মতো আর কেউই স্বাধীন নেই। এছাড়াও ভিডিও কনফারেন্সে থাকা ওই লাউ নামক ব্যক্তি সম্বন্ধে জোকার তাদের সকলকে সতর্ক করে, কারণ লাউ যে তাদের সকলের টাকা নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে বলে দাবি করছে, ব্যাটম্যান যদি কোনোভাবে তাকে ধরে ফেলে তাহলে কিন্তু তাদের সকলের টাকাই বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই এই মুহূর্তে জোকার তাদের সকলকে প্রস্তাব দেয় ব্যাটম্যানকে তাদের হত্যা করা উচিত, যেটার প্রত্যুত্তরে অপরাধীরা যখন তার থেকে জানতে চায় সে তাহলে কেন তাকে হত্যা করছে না, এইখানেই জোকার তার একটি বিখ্যাত লাইন বলে, যে কাজে তুমি এক্সপার্ট সেটা কখনোই ফ্রিতে করো না। মানে জোকার এখানে তাদেরকে জানায় সে চাইলেই ব্যাটম্যানকে হত্যা করতে পারে, কিন্তু তার জন্য তাদের সকলের জমানো টাকার অর্ধেক অংশ জোকারকে দিতে হবে। যেটা শুনে অপরাধীদের মধ্যে থাকা গাম্বেল নামক এক ব্যক্তি যখন রেগে গিয়ে জোকারকে আক্রমণ করতে যায়, জোকার তখন তার কোট খুলে তার ভিতরে থাকা বেশ কিছু গ্রেনেড তাদেরকে দেখায়। মানে জোকারকে এখন কিছু করতে গেলেই ওই গ্রেনেডগুলির মাধ্যমে সে তাদের সকলকেই উড়িয়ে দেবে। তাই এই মুহূর্তে সেখানে সকলেই শান্ত হয়ে যায়, আর জোকার তাদেরকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে একটি কার্ড রেখে সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় মিস্টার গর্ডন তার টিম নিয়ে ওই সমস্ত ব্যাংকে রেড করলে সেখানে সে কোনো টাকাই উদ্ধার করতে পারে না, কারণ ওই যে আগেই আমরা জেনেছি লাউ নামক ওই ব্যক্তি আগে ভাগেই সমস্ত টাকা সাইড করে ফেলেছে। এমনকি লাউ নিজেও এই মুহূর্তে হংকং এ চলে গেছে, যাতে চীনে থাকাকালীন ইউএস পুলিশ আর তাকে কোনোভাবেই জেরা করতে না পারে। ফলে পরবর্তীতেই মিস্টার গর্ডন এবং হার্ভে দুজনেই ব্যাটম্যানের সঙ্গে দেখা করে তাকে জানায় লাউ পালিয়ে যাওয়ায় এখন তাদের সমস্ত প্ল্যানই ভেস্তে গেছে। যেটা শুনে ব্যাটম্যান তাদের থেকে জানতে চায় লাউকে সে যদি কোনোভাবে চীন থেকে ফিরিয়ে আনতে পারে তাহলে কি তারা বাকি সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। উত্তরে হার্ভে তাকে জানায় লাউকে হাতে পেলেই তারা তাদের প্ল্যানে সফল হতে পারবে। ফলে পরবর্তীতেই ব্রুস তাদের কোম্পানির বর্তমান সিইও লুসিয়াস ফক্সের সঙ্গে প্ল্যান করে দুজনেই উপস্থিত হয় হংকংয়ে। আসলে লাউ নামক ওই ব্যক্তি ব্রুজের কোম্পানি ওয়েন এন্টারপ্রাইজের সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত, তাই মিস্টার ফক্স প্রথম লাউয়ের বিল্ডিং এ উপস্থিত হয়ে তার সঙ্গে বিজনেস নিয়ে কিছু মিটিং করে, আর সেই সুযোগেই ওই বিল্ডিং এর পুরো সিকিউরিটি সম্বন্ধে তথ্য জোগাড় করে নেয় মিস্টার ফক্স। ফলে ওই দিন রাতেই ব্রুস তার প্ল্যান মতো ব্যাটম্যান রূপ নিয়ে সমস্ত সিকিউরিটিকে বুড়ো আঙুল দেখিয়ে লাউকে হংকং থেকে হাইজ্যাক করে গোথাম পুলিশের হাতে হস্তান্তর করে, যার পর মিস্টার গর্ডন লাউকে জেরা করেই 549 জন অপরাধীকে গ্রেপ্তার করে। কিন্তু তার আগেই ওই অপরাধীরা জোকারের সঙ্গে কন্ট্যাক্ট করে তার দাবি মেনে নেয়। মানে জোকার যে তাদেরকে জানিয়েছিল তাদের ব্ল্যাক মানির অর্ধেকের বিনিময়ে সে ব্যাটম্যানকে হত্যা করতে পারে, সেই প্রস্তাবেই সমস্ত অপরাধী রাজি হয়ে যায়। কিন্তু জোকার সর্বপ্রথম সেই অপরাধীকেই হত্যা করে যে অপরাধী সেই মিটিংয়ে জোকারকেই আক্রমণ করার চেষ্টা করেছিল। আর তারপর জোকার গোথাম শহরের পুলিশ কমিশনার সহ বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত সমস্ত উচ্চপদস্থ অফিসারদেরই টার্গেট করে, যাতে ওই সমস্ত অপরাধীদের সে মুক্ত করতে পারে। এমনকি একই সঙ্গে জোকার একটি ডুপ্লিকেট ব্যাটম্যানকে হত্যা করে এই শহরের মেয়রের বিল্ডিং এ ঝুলিয়ে দেয়। আর একই সঙ্গে ব্যাটম্যানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় ব্যাটম্যান যতদিন না তার অরিজিনাল রূপ প্রকাশ করছে ততদিন পর্যন্ত ডেলি এই রকম সাধারণ মানুষ মারা যাবে। যদিও ব্যাটম্যান এই নিউজ শোনার পর কোনো ভুরুক্ষেপ না করেই হার্ভে ডেন্টের জন্য আয়োজন করা একটি পার্টিতে যোগ দেয়। আসলে নবনিযুক্ত জেলা অ্যাটর্নি এই হার্ভে ডেন্টের উপর ব্রুস গোপনে নজর রাখছিল, কারণ ব্রুসের ছোটবেলার বন্ধু র্যাচেল বর্তমানে এই হার্ভের সঙ্গে ডেট করছে, যে কারণে ব্রুস এই হার্ভের উপর ঈর্ষান্বিত। কিন্তু ব্রুজেরই একটি রেস্টুরেন্টে ডিনার করার টাইমে রাচেল এবং হার্ভের সঙ্গে ব্রুজের যখন দেখা হয় তখন হার্ভের মুখে ব্যাটম্যানের প্রশংসা শুনে ব্রুজেরও তাকে ভালো লেগে যায়। ফলে সঙ্গে সঙ্গেই ব্রুস তাকে জানায় নবনিযুক্ত জেলা অ্যাটর্নির জন্য সে একটি পার্টি দেবে, কারণ অপরাধের বিনিময়ে সে বর্তমানে খুবই ভালো কাজ করছে। আর আজ হলো সেই পার্টির দিন।
যেখানে ব্রুস সকলের সম্মুখে জেলা অ্যাটর্নি হার্ভেকে এই শহরের নতুন রক্ষক হিসেবে ঘোষণা করে এবং তার কাজের জন্য নানা রকম প্রশংসাও করতে শুরু করে। ফলে পরবর্তীতে র্যাচেল ব্রুসকে একান্তে জিজ্ঞাসা করে, এইভাবে সকলের সামনে হার্ভেকে নিয়ে মজা করার কোনো দরকার ছিল না। কিন্তু ব্রুস তাকে সোজাসুজি জানিয়ে দেয় সে একদমই মজা করছিল না। ব্রুসের একদম মনে প্রাণে মনে হয় শহরকে অপরাধ মুক্ত করার জন্য হার্ভেই একদম সঠিক ব্যক্তি। মানে হার্ভে যদি তার কাজ ঠিকঠাক করতে পারে তাহলে হয়তো খুব বেশি দিন ব্যাটম্যানকে আর এই শহরের দরকার পড়বে না। কিন্তু র্যাচেলের এই রকমটা একদমই মনে হয় না। তো এই পার্টি চলাকালীনই অন্যদিকে দেখা যায় মিস্টার গর্ডন গোপন সূত্রে জানতে পারে জোকার বর্তমানে তাদের কমিশনার লোয়েভ, হার্ভে ডেন্ট এবং বিচারক শুরিলোকে টার্গেট বানিয়েছে। মানে তাদের তিনজনের জীবন এখন বিপদের মধ্যে রয়েছে। ফলে মিস্টার গর্ডন বিচারক শুরিলোকে সিকিউরিটি দেওয়ার জন্য কিছু পুলিশ অফিসার নিক্ষেপ করে নিজে উপস্থিত হয় কমিশনার লোয়েবের কাছে। কিন্তু কমিশনার লোয়েব জোকারের পাঠানো একটি ড্রিঙ্কস পান করে আর বিচারক শুরিলোর গাড়ি বাস্ট করে দুজনেই মারা যায়। কিন্তু ব্রুস যখন জানতে পারে জোকার পরবর্তী হামলা করতে চলেছে হার্ভের উপর, তখনই সে ওই পার্টি থেকে হার্ভেকে অজ্ঞান করে একটি বাথরুমে বন্ধ করে দেয় আর নিজে রওনা হয় ব্যাটম্যান রূপে ফিরে আসার জন্য। কারণ ইতিমধ্যেই ব্রুজের ওই পার্টিতে জোকার তার দলবল নিয়ে উপস্থিত হয়েছে হার্ভেকে হত্যা করার জন্য। কিন্তু ওই স্থানে হার্ভেকে খুঁজে না পেয়ে সে যখন একটি বয়স্ক লোককে টর্চার করতে শুরু করে তখন র্যাচেল তাকে এই কাজে বাধা দেয়। ফলে পরক্ষণেই জোকার একটি ছুরির মাধ্যমে র্যাচেলের উপরেও টর্চার করতে শুরু করে। যদিও ক্ষণিকের মধ্যেই ব্যাটম্যান ওই স্থানে উপস্থিত হয়ে জোকার সহ তার পুরো টিমের সঙ্গে ফাইট করতে শুরু করে। কিন্তু ব্যাটম্যানকে থামানোর জন্যই জোকার একটি বন্দুকের মাধ্যমে র্যাচেলকে তার ঢাল বানায়, যেটা দেখে ব্যাটম্যান আরো উত্তপ্ত হয়ে গেলে জোকার র্যাচেলকে ওই ছাদ থেকে নিচে ফেলে দেয়। ফলে ব্যাটম্যানও র্যাচেলকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গেই ছাদ থেকে ঝাঁপ দেয় এবং দুর্ঘটনার হাত থেকেও সে তাকে উদ্ধার করে। কিন্তু এই সুযোগে জোকার ওই স্থান থেকে পালিয়ে যায় এবং আবারও জোকার সকলকে মনে করিয়ে দেওয়ার জন্য বার্তা দেয় ব্যাটম্যান যতদিন না তার অরিজিনাল পরিচয় প্রকাশ করছে ততদিন এই রকম হত্যালীলা চলতেই থাকবে। ফলে ব্রুজও চিন্তিত হয়ে পড়ে এই ভাবনায় জোকারের আসল উদ্দেশ্যটা কি, মানে জোকার এই সমস্ত ঘটনা ঘটিয়ে কি হাসিল করতে চাইছে এটা ব্রুস কিছুতেই বুঝতে পারছে না। যদিও তার বাটলার আলফ্রেড তারই জীবনের একটি ইতিহাস বর্ণনা করে জানায় কিছু মানুষ এই পৃথিবীকে শুধু জ্বলতেই দেখতে চায়, এর পিছনে না তাদের কোনো উদ্দেশ্য থাকে না তাদের থাকে কোনো লাভ। মানে এই সমস্ত কিছুই তারা শুধু খেলার ছলেই করে, যাদেরকে সাইকো বলা হয়। তাই জোকার যে সমস্ত কিছু কাজ করছে এর পিছনে তার কোনো লাভ নেই, যে কারণেই তাকে ভয় দেখিয়ে ধমক চমক দিয়ে থামানো একদমই অসম্ভব। ওকে, তো এরপর দেখা যায় মিস্টার গর্ডন এবং ব্যাটম্যান একটি গোপন বার্তা পেয়ে একটি স্থানে উপস্থিত হলে সেখানেই তারা দুটি মৃত পুলিশ অফিসারকে দেখতে পায়, যাদের নাম যথাক্রমে প্যাট্রিক হার্ভে এবং রিচার্ড ডেন্ট। মানে দুই পুলিশ অফিসারের নাম মিলিয়ে হয় হার্ভে ডেন্ট। আর এটাও জোকারের একটি ইঙ্গিত হার্ভে ডেন্টের উপর তার এখনো টার্গেট রয়েছে। তাছাড়াও এখান থেকেই তারা জানতে পারে জোকার তাদের মেয়রকেও নেক্সট টার্গেট বানিয়েছে। যাই হোক, ব্যাটম্যান ওই স্থানে দেওয়ালে লেগে থাকা একটি গুলি উদ্ধার করে সেটা পরীক্ষা নিরীক্ষা করেই সে একটি ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে। আর পরবর্তী দিন ওই ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী ব্রুস একটি বাড়িতে উপস্থিত হলে সেখানেই সে কিছু পুলিশ অফিসারকে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর তাদের থেকেই ব্রুস জানতে পারে তাদের ড্রেস এবং বন্দুক সবকিছুই চুরি করা হয়েছে। আসলে আজই কমিশনার লোয়েবের উদ্দেশ্যে গভর্নমেন্ট থেকে একটি শেষকৃত্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানের চিফ গেস্ট হিসেবে উপস্থিত রয়েছে মেয়র। তাই জোকার এবং তার টিম এই সমস্ত অফিসারদের বন্দি করে তাদের ড্রেস নিয়ে অফিসার হিসাবেই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছে। আর প্ল্যান মতো একদম সঠিক টাইমে মেয়র যখন তার স্পিচ দিতে যাবে ঠিক তখনই জোকার তাকে গুলি করে বসে। যদিও কাছেই থাকা মিস্টার গর্ডন এটা আগে থেকেই লক্ষ্য করে মেয়রকে বাঁচানোর জন্য নিজে ওই গুলির সম্মুখে চলে আসে। ফলে মিস্টার গর্ডন এই স্থানেই মারা যায়। এদিকে গুলি চালানোর ফলে সকলেই এদিক ওদিক দৌড়াতে শুরু করে আর সেই সুযোগেই জোকার এবং তার টিমও এই স্থান থেকে কেটে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত জোকারের একটি মেম্বারকে বন্দি বানানো হয়। আর ডেন্ট যখন ওই মেম্বারকে পরিদর্শন করে তখন তার ড্রেসেই সে নাম দেখতে পায় রাচেল ডাউস, যেটা দেখা মাত্রই ডেন্ট রাচেলকে কল করে কোনো একটি সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে বলে, কারণ খুব সম্ভবত জোকার তাকেও টার্গেট বানাতে পারে। ফলে র্যাচেল তাকে জানিয়ে দেয় সে যত শীঘ্রই সম্ভব ব্রুজের পেন্ট হাউসে চলে যাবে
কারণ এই শহরের সবথেকে সুরক্ষিত জায়গা ওটাই। কারণ র্যাচেল খুব ভালো করেই জানে ব্রুজই ব্যাটম্যান, আর তার কাছে থাকা মানে সে একদমই সুরক্ষিত। ওকে, তো এরপর ডেন্ট ওই অপরাধীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে জানতে চায় জোকার সম্বন্ধে সে কি জানে। কিন্তু ওই অপরাধী তাকে কোনো উত্তর না দিলে ডেন্ট তার বাবার কাছ থেকে পাওয়া একটি কয়েন টস করে। আসলে ডেন্ট যে কোনো অপরাধীকে ভয় দেখানোর জন্য তাদের সামনে এই কয়েন বহুবার ব্যবহার করেছে, কিন্তু মজার ব্যাপার হলো এই কয়েনের দুটি দিকই এক, তাই ডিসিশন সব সময় ডেন্টের ফরে থাকতো। মানে এই অপরাধীকে সে হত্যা করবে না, কিন্তু শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্যই এই টস করে। যদিও ব্যাটম্যান ওই স্থানে উপস্থিত হয়ে ডেন্টকে এই অপরাধীকে ছেড়ে দিতে বলে, কারণ এই অপরাধী মেন্টাল অ্যাসাইলাম থেকে পালানো একটি রোগী, যাকেই জোকার তার টিমে অন্তর্ভুক্ত করেছিল, তাই একে জেরা করে তার কোনো লাভ নেই। আর একই সঙ্গে ব্যাটম্যান তাকে জানিয়ে দেয় নেক্সট দিন সে যেন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে, যেখানেই ব্যাটম্যান সবার সামনে প্রকাশ করবে তার আসল পরিচয়। যদিও এইটা শুনে ডেন্ট তাকে চিৎকার করে জানিয়ে দেয় এইটা করা তোমার কখনোই উচিত হবে না, কিন্তু ব্যাটম্যান তার কোনো কথা না শুনেই সেই স্থান থেকে চলে যায়। আসলে ব্যাটম্যান আর চাইছিল না তার জন্য আর কোনো সাধারণ মানুষ এইভাবে মারা যাক। তাছাড়াও তারা যে সমস্ত অপরাধীদের বন্দী বানিয়েছিল তারাও বর্তমানে মুক্ত হয়ে গেছে, কারণ এইভাবে সাধারণ মানুষরা মারা যাওয়ার ফলে কোনো সাক্ষীরাই আর তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত না। মানে এক এক করে তাদের সমস্ত প্ল্যানই বর্তমানে ভেস্তে যাচ্ছে। তাই ব্যাটম্যান জোকারের কাছে স্যারেন্ডার করে তার পরিচয় প্রকাশ করতে চায়। ফলে পরদিন ব্যাটম্যানের কথা মতোই ডেন্ট একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে, আর ব্যাটম্যানকে বাঁচানোর জন্য সকলের সামনে জানিয়ে দেয় ডেন্ট নিজেই ব্যাটম্যান। ফলে সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়, কারণ ওই যে আগেই আপনাদের জানিয়েছি ব্যাটম্যানের নামে অনেকদিন আগে থেকেই ওয়ারেন্ট জারি করা হয়েছিল। ওকে, তো ডেন্টকে গ্রেপ্তার করে যখন সেন্ট্রাল জেলে চালান করা হয়, রাস্তাতেই জোকার তার টিম নিয়ে ওই পুলিশ কনভয়ের উপর আক্রমণ করে বসে, আর ডেন্টের চালাকি একদম সফল হয়, কারণ ডেন্ট আগে থেকেই কল্পনা করেছিল সে নিজেকে ব্যাটম্যান হিসাবে বন্দী বানালে জোকার তার প্রতি প্রলুব্ধ হয়ে তার দিকে আসবে, ফলে সেই সুযোগেই ব্যাটম্যান তাকে বন্দী বানাবে। আর এইখানেও সেই একই ঘটনা ঘটে, ব্যাটম্যান জোকারের প্ল্যান পুরোপুরি নষ্ট করে দেয়, আর ফাইনালি পুলিশ জোকারকে অ্যারেস্ট করতে সফল হয়। মজার বিষয় হলো এখানেই আমরা উপলব্ধি করি মিস্টার গর্ডন এখনো বেঁচে রয়েছে, কারণ তার মারা যাওয়াটা একটি প্ল্যান ছিল যাতে জোকার তার পরিবারের উপর আক্রমণ না করে। তো জোকারকে বন্দী বানানোর ফলে মিস্টার গর্ডন প্রমোশন পেয়ে কমিশনার পদে উত্তীর্ণ হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন জানা যায় হার্ভে ডেন্টকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই মিস্টার গর্ডন জোকারকে গিয়ে প্রশ্ন করে হার্ভে বর্তমানে কোথায় রয়েছে। কারণ মিস্টার গর্ডন খুব ভালো করেই জানে জোকারের লোকেরাই হার্ভেকে হাইজ্যাক করেছে, কিন্তু জোকার যখন মিস্টার গর্ডনকে এই নিয়ে কোনো উত্তর না দেয়, ঠিক তখনই ব্যাটম্যান সেই স্থানে উপস্থিত হয়ে জোকারকে মারধর করতে শুরু করে। আর তারপর তার থেকে সে জানতে চায় ব্যাটম্যানকে সে কেন হত্যা করতে চায়, যেটা শুনে জোকার হাসতে হাসতে তাকে জবাব দেয় তাকে সে কখনোই হত্যা করতে চায় না, কারণ ব্যাটম্যানই তাকে কমপ্লিট করেছে, ব্যাটম্যান ছাড়া তার কোনো দামই থাকবে না। মানে ব্যাটম্যানকে এইভাবে বিধ্বস্ত অবস্থায় দেখা তার কাছে একটি মজা, যেমনটা ব্রুজের বাটলার তাকে আগে ভাগেই জানিয়েছিল। মানে জোকার আসলেই একজন সাইকো। যাই হোক, এরপর ব্রুজ যখন তাকে মারতে মারতে জানতে চায় হার্ভে বর্তমানে কোথায় আছে, তখন জোকার সেই একইভাবে হাসতে হাসতে তাকে জবাব দেয় আজ তুমি দুজনের একজনকেই বাঁচাতে পারবে। যেটা শুনে ব্যাটম্যান তার থেকে জানতে চায় দুজন মানে আর কাকে তুমি আটকে রেখেছো। তখন জোকার তাকে জানায় শুধুমাত্র হার্ভে না, র্যাচেলকেও সে আটকে রেখেছে, আর দুজন আছে সম্পূর্ণ দুটি আলাদা স্থানে, কিন্তু তাদের প্রত্যেকের সঙ্গেই একটি করে টাইম বোম ফিট করা আছে, যেটা আর মাত্র 1 মিনিটের মধ্যেই ব্লাস্ট হবে। তাই তোমার কাছে সুযোগ আছে এই দুটি জায়গার মধ্যে একটি জায়গাতে উপস্থিত হয়ে একজনকেই বাঁচানো। যেটা শুনে ব্যাটম্যান ওই রুম থেকে বেরিয়ে সোজা রওনা হয় র্যাচেলকে বাঁচানোর জন্য, আর মিস্টার গর্ডন তার টিম নিয়ে আরেকটি জায়গায় রওনা হয় হার্ভেকে বাঁচানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাটম্যান যে স্থানে উপস্থিত হয় সেখানেই রয়েছে হার্ভে। মানে জোকার ইচ্ছাকৃতভাবেই ব্যাটম্যানকে উল্টো ঠিকানা দিয়েছে, ফলে নিরুপায় হয়ে হার্ভেকেই ব্যাটম্যান ওই স্থান থেকে উদ্ধার করে, আর অন্যত্র র্যাচেল ওই বিস্ফোরণে মারা যায়। যদিও এই স্থানে বিস্ফোরণের ফলেই হার্ভেরও মুখের একদিক পুরোপুরি জ্বলে যায়,
এবার এই দিকে দেখা যায় এই সুযোগকেই কাজে লাগিয়ে জোকারও ওই জেলে একটি বিস্ফোরণ ঘটিয়ে লাউকে সঙ্গে নিয়ে জেল থেকে পালিয়ে যায়। আর তারপর লাউয়ে সাইড করা সেই টাকা উদ্ধার করে লাউকে সহ ওই টাকা সম্পূর্ণ জ্বালিয়ে দেয়। মানে এইখান থেকেই বোঝা যায় টাকার প্রতিও জোকারের কোনো লোভ নেই। সে এই সমস্ত কিছু করছে সম্পূর্ণটাই একটি খেলা মনে করে। যাই হোক, এরই মধ্যে ওয়েন এন্টারপ্রাইজে একটি মজার ঘটনা ঘটে। ব্রুজের কোম্পানির এক হিসাবরক্ষক তাদের সিইও মানে মিস্টার ফক্সের সঙ্গে দেখা করে তাকে জানায় সে তাদের কোম্পানির গোপন কিছু ফাইল চেক করার টাইমে ব্যাটম্যানের গাড়ির ডিজাইন দেখতে পেয়েছে এবং পরবর্তীতে জানতে পেরেছে ব্যাটম্যানের ইউজ করা সমস্ত কিছুই তাদের কোম্পানির। তাই এই সব কিছু প্রকাশ না করার জন্য মিস্টার ফক্সের কাছে সে ভারী অ্যামাউন্টের টাকা চেয়ে বসে। কিন্তু মিস্টার ফক্স যখন তাকে জানায় যে ব্যক্তি অল টাইম অপরাধের বিরুদ্ধে লড়াই করে তাকে ব্ল্যাকমেল করাটা কি তোমার ঠিক হচ্ছে, ফলে এই কথা শুনে ওই হিসাবরক্ষক সেই টাইমে শান্ত হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে সেই হিসাবরক্ষকই একটি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে জানায় সে ব্যাটম্যান সম্বন্ধে অনেক তথ্য জানে আর সে সবকিছুই সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করতে চায়, কারণ এই সমস্ত হত্যালীলা জোকার তার কারণেই করছে। ব্যাটম্যান যদি প্রথমেই সামনে চলে আসতো তাহলে হয়তো এতজনকে মারা যেতে হতো না, যে কারণেই সে ব্যাটম্যানের পরিচয় প্রকাশ করতে চায়। কিন্তু এই খবর জোকার জানতে পারার পরেই সে ওই সংবাদ মাধ্যমকেই কল করে জানায় 60 মিনিটের মধ্যে ওই হিসাবরক্ষককে হত্যা না করলে সে এই শহরের একটি হসপিটাল উড়িয়ে দেবে। মানে জোকার চায় না তার এই খেলা এমনি এমনি ভেস্তে যাক। মানে অন্য কেউ যদি ব্যাটম্যানের পরিচয় প্রকাশ করে দেয় তাহলে ব্যাটম্যানের সঙ্গে তার যে রেষারেষি চলছে সেটা এখানেই শেষ হয়ে যাবে, আর এটা জোকার একদমই চায় না। এবার জোকারের এই বক্তব্য যখন গর্ডন জানতে পারে তখন যথাশীঘ্রই সম্ভব তারা ওই হিসাবরক্ষককে প্রোটেকশন দেয় আর শহরের সমস্ত হসপিটাল খালি করারও অর্ডার দেয়। কারণ জোকার যেহেতু বলেছে এই হিসাবরক্ষককে হত্যা না করলে সে হসপিটাল উড়িয়ে দেবে, তাই সাধারণ মানুষ যে কেউই এখন এই হিসাবরক্ষককে হত্যা করতে চাইবে যাতে হসপিটালে থাকা অগণিত মানুষ মারা না যায়। আর এই কারণেই পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। তো ওই দিকে দেখা যায় জোকার তার রূপ পাল্টে উপস্থিত হয় সেই হসপিটালে যেখানেই চিকিৎসাধীন রয়েছে ডেন্ট। কিন্তু ডেন্ট যখন জোকারকে দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে সে রাগান্বিত হয়ে তাকে আক্রমণ করতে যায়। যদিও জোকার তখন শান্ত মাথায় তার ব্রেন ওয়াশ করতে শুরু করে। সে তাকে জানায় তোমার গার্লফ্রেন্ডকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন আমি ছিলাম জেলে, তাই আমার উপর রেগে গিয়ে কোনো লাভ নেই। ডেন্ট তখন তাকে উত্তর দেয় কিডন্যাপ অন্য কেউ করলেও প্ল্যান তো তোমারই ছিল। উত্তরে জোকার তাকে জানায় আমাকে দেখে কি তোমার মনে হয় আমি প্ল্যান করতে পারি? প্ল্যান তো হয় মাফিয়াদের, প্ল্যান তো হয় পুলিশদের। আমি কোনো প্ল্যান করি না, আমার যেটা মনে হয় সেটাই করে দিই, কারণ প্ল্যান যারা করে তারা প্রত্যেকেই প্রতারক আর আমি সমস্ত প্রতারকদের বিরুদ্ধে। আসলে এইখানে জোকার যে কোনো উপায়ে ডেন্টের ব্রেন ওয়াশ করতে চাইছিল যাতে সেও সিস্টেমের বিরুদ্ধে চলে যায়। আর ফাইনালি জোকার তার কাজে সফল হয়, কারণ তার কথা অনুযায়ী ডেন্ট বিশ্বাস করে নেয় র্যাচেল কিডন্যাপ হওয়ার পিছনে কিছু পুলিশ অফিসারদেরও হাত রয়েছে। কিন্তু এখন সে জোকারকে ছেড়ে দেবে না মেরে ফেলবে, এইটার জন্যই সে তার কাছে থাকা সেই কয়েন টস করে। কিন্তু এইবার লক্ষ্য করার মতো বিষয় হলো বর্তমানে তার ওই কয়েনের একদিক জ্বলে গেছে। মানে আগে যেমন কয়েনের দুটো দিক একই ছিল আর ডেন্ট সবসময় যেটাই চাইতো সেটাই হতো, এখন কিন্তু সেটা হবে না, কারণ এখন কয়েনের দুটো দিক আলাদা হয়ে গেছে, ঠিক ডেন্টের নিজের চেহারার মতো। মানে ডেন্টের নিজের মুখও একদিক সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ওকে, তো এইখানে টস অনুযায়ী জোকারকে ডেন্ট ছেড়ে দেয় আর তারপর জোকার তার কথা অনুযায়ী ওই হসপিটাল পুরোপুরি উড়িয়ে দেয়। যদিও তার আগেই মিস্টার গর্ডনের অর্ডার অনুযায়ী ওই হসপিটাল আগে ভাগে খালি করে ফেলা হয়েছিল, কিন্তু জোকার এই স্থান থেকেই একটি হসপিটাল বাস হাইজ্যাক করে নেয় যার মধ্যে ডক্টর সহ হসপিটালের অনেক কর্মচারী রয়েছে। তো তাদেরকেই বন্দি বানিয়ে জোকার একটি নিউজের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষদের উদ্দেশ্যে ঘোষণা করে আজ রাতেই এই শহরে বড় কিছু হতে চলেছে, তাই তার খেলায় যদি কেউ অংশগ্রহণ করতে না চায় তাহলে তারা যেন রাতের আগেই এই শহর ছেড়ে চলে যায়। কিন্তু বিশেষ দ্রষ্টব্য হিসাবে উল্লেখ করে দেয় শহর ছেড়ে চলে যাওয়ার টাইমে কেউ যেন ব্রিজ ব্যবহার না করে, তাহলেই কিন্তু তারা বিপদে পড়বে। ফলে সমস্ত সাধারণ মানুষ নিরুপায় হয়ে বোর্ড ব্যবহার করার জন্য ভিড় করতে শুরু করে
আবার এই টাইমেই গর্ডন সিদ্ধান্ত নেয় জোকার যখন ঘোষণা করেছে রাতে বড় কিছু হতে চলেছে, তাই যে সমস্ত অপরাধীরা এই শহরের জেলে বন্দী রয়েছে তাদেরকেও এই শহর থেকে বাইরে নিয়ে যাওয়া উচিত। ফলে শীঘ্রই দেখা যায় দুটি বড় ফেরি গোথাম ছেড়ে অন্যত্র রওনা হয়, যার মধ্যে একটি ফেরিতে রয়েছে অপরাধীরা আর আরেকটিতে রয়েছে সাধারণ মানুষ। কিন্তু ফেরি দুটি কিছুটা দূর যাওয়ার পরেই হঠাৎই বিকল হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই নৌকার স্পিকারে ভেসে ওঠে জোকারের কণ্ঠস্বর, যে তাদের সকলকে উদ্দেশ্য করে জানায় দুটি নৌকাতেই বিস্ফোরক লাগানো আছে। আর মজার বিষয় হলো একটি নৌকার বিস্ফোরকের রিমোট রয়েছে অন্য নৌকায়, যেটা দুই নৌকাতে থাকা যাত্রীরাই উদ্ধার করে ফেলে। আর জোকার এর পরবর্তীতেই তাদেরকে জানায় তোমাদের হাতে নির্দিষ্ট টাইম রয়েছে, তার মধ্যে তোমাদের যে কোনো একটি নৌকাকে উড়িয়ে দিতে হবে। মানে হয় অপরাধীরা সাধারণ মানুষদের নৌকা উড়িয়ে দেবে, আর না হয় সাধারণ মানুষরা অপরাধীদের নৌকা উড়িয়ে দেবে। আর এটা যদি কেউ না করে নির্দিষ্ট ওই টাইমের পর জোকার কিন্তু ওই দুই নৌকাকে একসাথে উড়িয়ে দেবে। ফলে ক্ষণিকের মধ্যেই দুটি নৌকাতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কারণ জোকার এই মুহূর্তে ওই দুই নৌকায় থাকা অপরাধী এবং মানুষদের নৈতিক দায়িত্ব সম্বন্ধে পরীক্ষা নিচ্ছে। ভাবছেন নিশ্চয়ই যে এই টাইমে ব্যাটম্যান তাহলে কি করছে? আসলে ব্যাটম্যান তার কোম্পানির একটি স্পেশাল ডিভাইস ব্যবহার করে শহরের প্রত্যেক ব্যক্তির কাছে থাকা মোবাইলের সাহায্যে জোকার কোথায় রয়েছে সেটা উদ্ধার করার চেষ্টা করছে, যে কাজে তাকে হেল্প করছে লুসিয়াস ফক্স। তো ফাইনালি জোকারের লোকেশন ট্র্যাক করে ব্যাটম্যান তার চালাকির সাহায্যে সেই সমস্ত বন্দীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে জোকারকে পরাস্ত করে। কিন্তু এখনো সে জোকারকে হত্যা না করে পুলিশের হাতে তুলে দেয়, যেটা দেখেই জোকার তাকে জানায় আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে হত্যা করতে পারবে না, কারণ তুমি তোমার নীতিতে অবিচল। কিন্তু একজনকে আমি ঠিকই পাল্টে দিয়েছি। মানে এইখানে সে হার্ভের কথা উল্লেখ করে। ফলে ব্যাটম্যানও জোকারকে পুলিশের হাতে হস্তান্তর করে সঙ্গে সঙ্গেই হার্ভের খোঁজে বেরিয়ে পড়ে। আর ওইদিকে হার্ভে এতক্ষণে র্যাচেলের মৃত্যুর সঙ্গে জড়িত কিছু অফিসার এবং কিছু মাফিয়াদের হত্যা করে শেষ পর্যন্ত জানতে পারে র্যাচেলের মৃত্যুর জন্য দায়ী গর্ডনের অ্যাসিস্ট্যান্ট রামিরেজ। ফলে তখনই সে রামিরেজকে বন্দী বানিয়ে তার মাধ্যমে গর্ডনের স্ত্রী এবং সন্তানদের ফোন করে সেই স্থানে নিয়ে আসে, যেই স্থানেই র্যাচেল মারা গিয়েছিল। কারণ হার্ভে এখন মনে করে র্যাচেলের মৃত্যুর জন্য গর্ডনও দায়ী। আসলে বেশ কয়েকদিন আগেই হার্ভে গর্ডনকে রিপোর্ট করেছিল পুলিশ বিভাগের বহু অফিসার মাফিয়াদের সঙ্গে জড়িত রয়েছে, কিন্তু গর্ডন ওই সমস্ত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে অপরাধকে একদম গোড়া থেকে মুছে ফেলতে চাইছিল, যেটা হার্ভের একদম ঠিক মনে হয়নি। তাই গর্ডনের অবহেলার কারণেই আজ তার গার্লফ্রেন্ড মারা গেছে, যে কারণেই সে গর্ডনের পরিবারকে বন্দী বানিয়ে গর্ডনকে এই স্থানে আসতে বলে। ফলে গর্ডনও তার পরিবারকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই ছুটে আসে এই স্থানে, যেখানে কাছের মানুষ মারা গেলে কিরকম লাগে এইটা বোঝানোর জন্যই হার্ভে গর্ডনের একটি ছেলেকে হত্যা করতে যায়। যদিও গর্ডন এই সমস্ত কিছুর জন্যই তার কাছে ক্ষমা চায়, কিন্তু হার্ভে তার কোনো কথাই শুনতে নারাজ। মানে সে তার ছেলেকে হত্যা করবেই, আর এই ভেবেই সে তার টস করে। কিন্তু মুহূর্তেই ব্যাটম্যান সেই স্থানে উপস্থিত হয়ে হার্ভেকে এই কাজ করতে বারণ করে, কারণ তাহলে জোকার জিতে যাবে। কিন্তু হার্ভে তার কোনো কথা না শুনলে ব্যাটম্যান বাধ্য হয়েই তাকে উপর থেকে নিচে ফেলে দিয়ে গর্ডনের ছেলেকে উদ্ধার করে, আর হার্ভে উপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। যার পর ব্যাটম্যান গর্ডনকে অনুরোধ করে হার্ভে যেমন সাধারণ মানুষের কাছে একজন হিরো ছিল, সে যেন সেই রকমই থাকে। মানুষের কাছে তার এই রূপ প্রকাশ করার কোনো দরকার নেই, কারণ তাহলে সাধারণ মানুষ খুবই হতাশ হবে। আর হার্ভে যে 5 জনকে খুন করেছে সেই সমস্ত খুনের দায়িত্ব নেবে ব্যাটম্যান, কারণ জোকারকে সে কখনোই জিততে দিতে পারে না। এই বলেই ব্যাটম্যান সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর একদল পুলিশও তাকে তাড়া করতে থাকে। পরবর্তীতে দেখা যায় কমিশনার গর্ডন হার্ভে ডেন্টের একটি স্মৃতি মঞ্চে উপস্থিত হয়ে তাকে দ্য হোয়াইট নাইট নামক একটি হিরো হিসাবে ঘোষণা করে, এবং তারপর ব্যাটম্যানের সিম্বল দেয়া সেই লাইট ভেঙে দেয়, কারণ ব্যাটম্যানের রিকোয়েস্ট অনুযায়ী প্রকাশ্যে ব্যাটম্যান পুলিশের কাছে একজন অপরাধী। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। আমি প্রথমে বলেছিলাম এটি একটি সুপারহিরো মুভি, কিন্তু মুভি দেখার পর আপনারাই উপলব্ধি করবেন এটি আমাদের বাকি সুপারহিরোদের থেকে একদমই আলাদা একটি মুভি। আমি রেকমেন্ড করব হাতে টাইম নিয়ে অবশ্যই একবার পুরো মুভিটি দেখবেন, কারণ এক্সপ্লেইন ভিডিও দেখে এই মুভি পুরোটা বুঝে ফেলা বোকামি ছাড়া আর কিছুই না।
আমি জাস্ট মূল গল্পটি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু এই মুভির প্রতিটি ডায়লগেই রয়েছে গল্প, তাই এই মুভি পুরোটা দেখতেই হবে। ওকে, ভিডিও এমনিতেই বিস্তারিত হয়ে গেছে, তাই আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।